দেখেন, নির্বাচনের আর বাকি আছে 1 সপ্তাহ, লেস দেন, মানে 10 দিনেরও কম সময় বাকি আছে। হ্যাঁ, তো এখনো মানুষের মধ্যে সন্দেহ নির্বাচন হবে কি হবে না। শুধু সন্দেহ নয়, বেশ কিছু আলামত এখন দৃশ্যমান হচ্ছে যে নির্বাচন নিয়ে নানান রকম জল্পনা কল্পনা, এবং এই নির্বাচনটি আলটিমেটলি দেশের জন্য কোনো রকম শান্তি নিয়ে আসবে কিনা সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি এর মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটির যে কাঠামো সেটি একেবারে আপসাইড ডাউন হয়ে যাবে এমন আশঙ্কাও রয়েছে। এমনকি এমনও কথা হচ্ছে যে এই নির্বাচনের পরে একটা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা থাকবে না, বরং একটা জাতীয় সরকার, কিংবা অনেকে এটাকে একটু হালকাভাবে বলে মিলুঝুলু সরকার করে তারা একটা দেশের সবকিছুই বদলে দিতে চায়। অনেকগুলি জল্পনা কল্পনা রয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে মঞ্জু ভাই, আপনি সবসময়ই বলে আসছেন যে এই নির্বাচন হবে না, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আপনার বিবেচনায় কি যে নির্বাচন দেখতে পাচ্ছেন, নাকি এখনো আপনি ওই সিদ্ধান্তে আছেন? যদি ওই সিদ্ধান্তে থাকেন, তাহলে স্থগিত হওয়ার কি কি পরিকল্পনা, কি কি প্রক্রিয়া বাকি আছে? ধন্যবাদ। আমি যে কতগুলো কারণ ডট মিলিয়ে এটাকে বলতাম যে নির্বাচন হবে না, সেই কারণগুলোর কিন্তু সমাধান হয়নি। সরি। সুতরাং আমি আমার আগের কথাতেই অটল আছি এখনো, যে নির্বাচন হবে না, নির্বাচন পেছাতে হবে। তার 1 নম্বর কারণ হচ্ছে যে এই নির্বাচনটিকে আমরা যখন বলছি যে সারা দেশের মানুষকে যখন এই ধরনের একটা আশ্বাস দিচ্ছি যে গত তিনটি নির্বাচন কোনো নির্বাচন ছিল না আওয়ামী লীগের আমলে, অবৈধ নির্বাচন, এবং এইটা নিয়ে বহুবার কথা উঠেছে, হাইকোর্ট পর্যন্ত গেছে বিষয়টি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে যে এই নির্বাচনের সকল কিছু অবৈধ। এমনকি এই নির্বাচনের যে একটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, সেখানে 10 জন তাদের সংসদ সদস্য হয়েছিল, তারাও পর্যন্ত একটিবার বলছে না যে আমরা তো ওই নির্বাচনে সংসদ সদস্য ছিলাম 10 জন। তারাও কিন্তু এই তিনটি নির্বাচনকে বাতিল করে দিচ্ছেন বাংলাদেশ থেকে। তার মানেটা হচ্ছে যে ওই নির্বাচনের থেকে একটা বেটার নির্বাচন এই সরকার করতে চাচ্ছে, যা ঐতিহাসিকভাবে বাংলাদেশে প্রথমবার মতন হবে। কি সেই বেটার নির্বাচন? মাত্র 2টি রাজনৈতিক দলকে নিয়ে, 2.5টি রাজনৈতিক দল নির্বাচন যারা করে, যারা হাড্ডাহাড্ডি লড়াই করে, এরকম দল হচ্ছে 2.5টি। আর বাকি যে খুচরো দলগুলো আছে যারা নির্বাচন করে, এরা নির্বাচন করে জাস্ট নির্বাচন করার জন্য করে। এগুলো হচ্ছে আপনার ঠিকাদারির ভাষায় বলে যে নেগোসিয়েশনের পয়সা খাওয়ার ব্যাপার। নেগোসিয়েশনের অধিকাংশ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়, অধিকাংশ প্রার্থীরা শুধুমাত্র পারিবারিক ভোটগুলো পায়। তো এই দলগুলো বাদে 2টি দল হচ্ছে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করার মতন অবস্থায় আছে। একটি হলো জামাতে ইসলামী বাংলাদেশ, আর একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো এই 2টি দলকে নিয়ে যখন আপনি নির্বাচন করছেন, তখন আপনি দেশের প্রায় 50% ভোটারকে এই নির্বাচনের বাইরে রাখছেন। যে কথাটি নিয়ে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে আপত্তি এসছে, পার্শ্ববর্তী ভারতের থেকে আপত্তি এসছে, এমনকি যারা গণতান্ত্রিক দেশ, যাদের সাথে বাংলাদেশের তেমন একটা ওঠা বসা নেই, সেই দেশগুলোও বলছে যে নির্বাচন যদি হতে হয় সেটা ইনক্লুসিভ হতে হবে। তো 1 নম্বর কথা হলো, আপনি ইনক্লুসিভ এটা করলো না, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েই করলো। পৃথিবীতে এমন ইতিহাস নেই যে কোনো একটি দলকে আপনার আন্দোলনের মাধ্যমে বা এনার্জি সৃষ্টি করে তাকে ক্ষমতাচ্যুত করার পরে সেই দলটিকে নিষিদ্ধ করা হয় এবং সেই দলটিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। এরকম ঘটনা নেই। হতে পারে সেই দলটি যদি অপরাধ করে থাকে, সেই দলটির শীর্ষ নেতাদের বা অপরাধীদের আইনের আওতায় আনা হতে পারে, তাদের বিচার হতে পারে, শাস্তি হতে পারে। মঞ্জু ভাই, আমি যেটা জানতে চাচ্ছি যে ধরেন যদি নির্বাচন স্থগিত করা হয়, এই নির্বাচন স্থগিতের কি কি আলামত দেখা যাচ্ছে? আচ্ছা, এই জায়গাটায় আসছি আমি। নাম্বার 1 বললাম, নাম্বার 2 হচ্ছে যে ইতিমধ্যে এমন আলামত স্পষ্ট হচ্ছে যে একটি দল জেতার জন্য যত রকম ফন্দি ফিকির আছে সবগুলো তারা সম্পন্ন করেছে। তার ভিতরে সবচেয়ে বড় ফন্দি ফিকির হচ্ছে যে পশ্চিমা 2 পরাশক্তিকে তারা আয়ত্তে এনেছে, তাদেরকে দিয়ে তারা তাদের সমর্থন আদায় করেছে এবং তারা প্রকাশ্যে বলছে ওই দলটিকে আমরা ক্ষমতায় দেখতে চাই।
এবং এরকম অভিযোগ উঠছে যে ব্যালট পেপার ছাপিয়ে, ব্যালট পেপারে অনেক আগে থেকেই সিল মেরে সেই ব্যালট পেপার গুলো বক্সে ফেলা হবে। সারা দেশের একটা ভোটার তালিকা আজকে প্রকাশ হয়েছে, বিশেষ করে ঢাকা শহরের একটা ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ঢাকার যতগুলো আসন, সবগুলো আসনে আপনার 1.5 লাখ 2 লাখ করে ভোটারের সংখ্যা বেড়ে গেছে। গত 1.5 বছর আগের যে সংখ্যা, সেই সংখ্যা থেকে মাত্র 1.5 বছরের ভিতরে এক একটা আসনে 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ 1 লাখ করে করে ভোটারের সংখ্যা বেড়ে গেছে। এগুলো হচ্ছে সব পরিকল্পিতভাবে বানানো হচ্ছে, যে কোন আসনে, যে আসনে তাদের দরকার সেই আসনে তারা বাড়াচ্ছে, যে আসনে দরকার নেই সেই আসনে কমিয়ে দিচ্ছে। তো এই যে সম্পূর্ণ মেকানিজমটা হচ্ছে, যেটাকে আমরা ইলেকশন মেকানিজম বলি, ক্যারিকেচার বলি, সেই ক্যারিকেচার করে একটি দল জয়ী হওয়ার প্রায় দ্বার প্রান্তে। তো সেই অবস্থায় বাকি যে দলটি থাকবে, সেই দলটি যদি মনে করে যে আমাদের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, যদিও সেই দলটি ভীষণ রকম জনপ্রিয় এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, তাহলে যেটা হবে যে ঠিক ভোটের আগে 1 দিন 2 দিন আগে বা 3-4 দিন আগে তারা ভোট বর্জন করবে। তারা যখন দেখবে তাদের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা বর্জন করবে। তারা যদি বর্জন করে তাহলে তো নির্বাচন পেছালো, আর যদি বর্জন না করে তাহলে এমন একটা এনার্কি সৃষ্টি হবে 4-5 দিন আগে, 3-4 দিন আগে, যে এনার্কির ফলে নির্বাচন কমিশন বলতে বাধ্য হবে এই নির্বাচন এই সময় করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এর মধ্যে তো আন্তর্জাতিক অঙ্গনেও অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। আপনি জানেন যে জয়শঙ্কর এসেছেন ওয়াশিংটনে, এবং জয়শঙ্করের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কথা রয়েছে আমেরিকার, এবং এইটার উপরে মানে এই বৈঠকে জয়শঙ্করের সঙ্গে আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের বৈঠকে বাংলাদেশের বিষয়ে বেশ কিছু আলোচনা হতে পারে। এই বিষয়ে কি আমাদেরকে কিছু আপডেট দিতে পারেন কিনা, কিছু জানাতে পারেন কিনা, বা এর সঙ্গে নির্বাচনের স্থগিতের কোনো সম্পর্ক আছে কিনা? আছে, আমরা সেটা নিশ্চিতভাবে বলতে পারি না, তবে অনুমান করা যায় যে বাংলাদেশের প্রসঙ্গটা উঠবে। যে বাংলাদেশের প্রসঙ্গটা আমেরিকার সাথে ভারতের কথা চালাচালির ভিতরে এক সময় স্থগিত হয়ে গিয়েছিল, উঠতো না। সেটি হলো ট্যারিফ যখন খুব হাই রেঞ্জে চার্জ করা হলো সেই সময়। তো এরপরে যখন তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যখন তারা একটা বিশাল একটা চুক্তি করে ফেললো, একটা ডিল করে ফেললো, এফটিআর করে ফেললো, এরপরে যখন তারা রাশিয়ার সঙ্গে ডিল করলো, এর পরপরেই আমেরিকার সরকারের কানে পানি গেল যে ভারতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে হবে। তো ট্রাম্পের একটি ফোন মোদি সাহেবের কাছে আসলো, এবং সেই ফোনের পরপর শোনা গেল যে 50% থেকে কমে ট্যারিফ হয়ে গেছে ভারতের 18%। তার মানে হচ্ছে বরফ গলা শুরু করেছে। এই বরফ গলা শুরু করার পর জয়শঙ্কর সাহেব যদি ওখানে বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমাদের একটা নিজস্ব ভাবনা আছে, সেই ভাবনাটায় আপনাদের কোনো মতামত থাকলে মতামত দিতে পারেন, কিন্তু আপনাদের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করি না। তো এই বক্তব্যটা যদি ভারতের পক্ষ থেকে যায়, তাহলে আমার ধারণা সেই বক্তব্যটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে, যে বাংলাদেশ বিষয়ে ভারত যদি কোনো সিদ্ধান্ত নেয় ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারে বা বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না, এরকম একটি ধারণা কিন্তু প্রচলিত হচ্ছে। সেই হিসাবে বলা যায় জয়শঙ্করের এই সফর শেষে এমনও ঘটনা ঘটতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে এবং গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে, সব জায়গা থেকেই সরকারের উপর একটা চাপ আসতে পারে যে হয় ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আপনাদেরকে, অথবা এই নির্বাচনের তারিখ পেছাতে হবে। কিন্তু আপনি বলছেন আন্তর্জাতিক অঙ্গন থেকে একটা চাপের কথা। গত কিছুদিন ধরে দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে খুবই শক্তিশালী, ব্যাপক প্রভাব বিস্তারকারী যে তার পিআর টিম, তাদের কোনো ইম্প্যাক্ট কি এই আন্তর্জাতিক অঙ্গনে এখন কি মানে আমি দেখতে পাই না দেখে প্রশ্নটি তুলছি। আপনি কি দেখতে পাচ্ছেন তাদের কি প্রভাব একেবারেই কমে গেছে নাকি? একেবারেই কমে গেছে তাদের প্রভাব, বরং এমনও কানাঘুষো শোনা যাচ্ছে যে এই পিআর টিমের অনেকেই আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যেটা সেই পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে তাদের পার্সোনাল পাসপোর্ট নেওয়া শুরু করেছেন। তো এই জিনিসগুলো খুব সিগনিফিকেন্ট, কারণ তারা ভোটের 1 দিন 2 দিন আগে বা ভোটের 1 দিন 2 দিন পরে যে এনার্কি সৃষ্টি হবে সেটা সামলানোর ক্ষমতা ওদের নেই। আমাদের সেনাবাহিনী যতই বড় বড় কথা বলুক, পুলিশ যত বড় বড় কথা বলুক, তারা কিন্তু কেউ সামলাতে পারবে না। আমরা একটা হিসাব পেয়েছি গতকালকে যে 5.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এই
সমস্ত ভোট কেন্দ্রে থাকবে। তো এই ভোট কেন্দ্রে থাকলেও সেখানে আরেকটি বিষয় থাকবে, সেই বিষয়টি হচ্ছে খুবই যেটা আপনার গুরুত্বপূর্ণ এবং খুব ভীতিকর, সেটি হলো র্যাবের পোশাক চেঞ্জ করা হচ্ছে খুব রিসেন্টলি, যেটা সেভাবে ঘোষণায় আসেনি, র্যাবের নামও চেঞ্জ করা হচ্ছে। তো সেই র্যাবের যে পোশাক, সেই র্যাবের সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যার থেকেও আরো 20,000-25,000 মতন বেশি পোশাক অর্ডার দেওয়া হয়েছে। তো এই পোশাকগুলো পরে যদি কোনো বিশেষ দলের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক হিসাবে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যেতে পারে বা সেখানে দাঁড়াতে পারে, তাহলে আপনি বুঝতে পারছেন যে ভোট কেন্দ্রের অবস্থাটা কি দাঁড়াবে। সেটা তখন পুলিশের পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে সামলানো সম্ভব হবে না। তো এই জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সংশ্লিষ্ট বিভাগ, তারা কিন্তু মোটামুটি বুঝতে পারছে যে সামথিং কিছু একটা ঘটতে যাচ্ছে 12 তারিখে বা তার আগে। কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা তো আমরা অনেকদিন ধরেই শুনছি, ফলে কি ঘটতে যাচ্ছে কেন কিছু খুব দৃশ্যমান হয় না। কিন্তু আমি গত 2 দিন ধরে ক্যান্টনমেন্টের ভেতরে কিছু খবর পাচ্ছি। আমি মানে খবর নাকি এগুলো আসলেই এগুলোর ভিত্তি আছে আমি ঠিক জানি না। তো সেনাবাহিনীর ভূমিকাটা কি হচ্ছে? সেনাবাহিনীর আপনি এককভাবে সেনাবাহিনীর ভূমিকা এখানে দেখতে পাবেন না। সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন রকম ভূমিকা হচ্ছে এখন। সেনাবাহিনী এককভাবে একটি সিদ্ধান্তে অটল হয়ে আছেন এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। এরকম যদি হতো তাহলে সেনাপ্রধান এই বারবার করে এই বিবৃতি দিতেন না যে আমরা যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করব। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী রক্ষা করতে যে পারেনি গত 1.5 বছরে তার ঘুরি ঘুরি প্রমাণ পাওয়া গেছে, পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানি পাওয়া গেছে। এখানে আরেকটি বিষয় যেটি বলা হয়নি আমার, সেই বিষয়টি বলি। সেটি হলো যে নির্বাচনের পরে যেটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা মোটামুটি আমরা সবাই জানি যে দলই জয়ী হোক না কেন সে কিন্তু ক্ষমতায় বসতে পারবে না। সেই দলকে জুলাই সনদের শর্ত অনুযায়ী জাতীয় গণপরিষদ এরকম একটি পরিষদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে। তারা সংসদ সদস্য হয়ে থাকবেন, কিন্তু তারা কেউ পার্লামেন্ট হাউসে বসতে পারবেন না, সংসদ ভবনে বসতে পারবেন না। তাদের শপথ নেওয়াটা ওইভাবে হবে না। কে শপথ পড়াবে এখন পর্যন্ত নিশ্চিত না, যেহেতু স্পিকার নাই, এবং স্পিকারের দায়িত্ব পালন করার কথা হচ্ছে আইন উপদেষ্টার। আমরা সেই প্রথম দিকে জেনেছিলাম 24 সালে যে স্পিকারের দায়িত্ব আইন উপদেষ্টাই পালন করবেন। এখন আইন উপদেষ্টার কাছে যদি আপনি শপথ নেন সেটি বৈধ হবে কিনা সে ব্যাপারে হাইকোর্টের কোনো মতামত এখন পর্যন্ত আসেনি। আর যদি আপনি গণপরিষদ হিসাবে টিকে থাকেন, আপনি যদি 280 দিন আপনাকে যদি ক্ষমতাবিহীন ভাবে রাখা হয়, ওই 280 দিনের ভিতরে ডক্টর ইউনূস কি করবেন আপনি জানেন না। তাহলে যে দলটি জয়ী হতে চাচ্ছে, আমি একেবারে নাম ধরে যদি বলি যে বিএনপি যদি মনে করে যে জয়ী হলেই তারা সরকার গঠন করবে, তারা পারবে না। এই ব্যাপারটি যখন তারা বুঝতে পেরে গেছে, তখন তারাও এই নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল জাজিরায় যে সাক্ষাৎকার দিলেন এবং যেভাবে ঢালাও ভাবে সব রকম অভিযোগকে তিনি বায়াসড বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করলেন, তাতে কি মনে হয় যে তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, কিংবা তাদের ওই বোধোদয় আছে কিনা তাদের জন্য কোন ফাঁদ এখন পেতে রাখা হয়েছে? বোধোদয় আছে, কিন্তু তারা সেটা মানেন কিনা সেটি হলো বিষয়। তারা ব্যাপারটা বুঝতে পারছেন না এমন না, তারা পোড়খাওয়া রাজনীতিবিদ, তারা সবই জানেন, সবই বুঝতে পারছেন, কিন্তু মানবেন কিনা, মানছেন কিনা, এইটি হচ্ছে প্রশ্ন। এখন ইউনূস সাহেবকে খুশি করার জন্য আপনাকে দিনে 24 বার অন্তত বলতে হবে যে হ্যাঁ ভোট দিন। আপনার কর্মীদেরকে, সমর্থকদেরকে আপনাকে বারবার করে বলতে হবে যে আপনারা হ্যাঁ ভোট দিন, কারণ এটা হ্যাঁ ভোট দেওয়া সরকারের কাছ থেকে নির্দেশ এসছে, দিতে হবে, বলতে হবে এটা। তো সেটা আপনি বলছেন, কিন্তু আপনি এইটুকু বুঝতে পারছেন না যে হ্যাঁ ভোট দিলে পরবর্তীতে জাতীয় নির্বাচনের বেলায় আপনি জয়ী হওয়ার পরে কি ঘটতে যাচ্ছে। তো এটাও তারা বুঝতে পারছে। জাতীয় নির্বাচনে তারা জয়ী হওয়ার পর এদিকে হ্যাঁ ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দেওয়াতে জুলাই সনদ পাশ হয়ে গেল, আবার তারা জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে। তাদের সরকার গঠন করতে দেওয়া হবে না, তারা সরকার গঠন করতে পারবে না, এটাও তারা জানে বলেই আমার ধারণা তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারকে খুশি রাখার জন্য বা সরকারকে সন্তুষ্ট রাখার জন্য হ্যাঁ ভোটের কথা বলবে, নির্বাচনের লড়াই করার কথা বলবে, মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার কথা বলবে, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তারা দেখবে যে আমরা তো জিতবই না, আর জিতলেও সরকার গঠন করতে পারবো না, তখন তারা নির্বাচন থেকে পিছিয়ে যাবে। মানে আপনার কাছে কেন মনে হয় বিএনপি এরকম একটা সিদ্ধান্ত নেবে?
যদি না পিছিয়ে যায় তাহলে বিএনপি রাজনৈতিকভাবে ভীষণভাবে পরাজিত হবে। তারা তো দেউলিয়া সেটাকে হোক, পরাজয় মনে করছে না, তারা তো আমি তো এখন পর্যন্ত দেখছি না যে তারা এটাকে পরাজয় বলে মনে করছে। এখন তাদের কাছে পরাজয় মনে হচ্ছে না, তারা নির্বাচনের পরে বুঝতে পারবে যে কত বড় পরাজয় তাদের হয়ে গেছে। ওকে, কিন্তু তাদের সামনে কি আর কোনো মানে স্থগিত করা ছাড়া বা নির্বাচন বর্জন করা ছাড়া তাদের সামনে কি আর কোনো উপায় আছে? প্রশ্ন তুলছি এই কারণে, তারা তো এখনো মনে করে জাস্ট 12 তারিখের নির্বাচনটা যদি কোনোভাবে পার করা যায় তারপরে তারা ক্ষমতায়, এটি তো তারা খুব মানে খুব স্ট্রংলি বিলিভ করছে। তারা স্ট্রংলি বিলিভ করছে এই জন্য যে তারা এর আগে দেখেছে যে জামাতের ভোট 3 থেকে 4% বা 5%, ইদানিং যদি বেড়েও যায় তো সেটা 10%। 10%-এর বেশি তো ভোট জামাত পায় না, এটা তো হচ্ছে বিএনপির একটা ক্যালকুলেশন। তো সেই ক্যালকুলেশনে বিএনপি নিজে 30 থেকে 35%, 40% ভোট পেতে পারে। তাহলে বিএনপি খুব সহজে বুঝে যাচ্ছে যে আমরা একেবারে বিনা বাধায় চোখ বন্ধ করে আমরা নির্বাচনে জয়ী হব। কিন্তু জামাত যে ফাঁদগুলো পেতে রেখেছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, সামরিকভাবে যে ফাঁদগুলো পেতে রেখেছে সেই ফাঁদগুলোকে ওভারকাম করার ক্ষমতা বিএনপি নেই, এই মুহূর্তে নেই। সেই ফাঁদগুলো একমাত্র বিএনপি প্রতিহত করতে পারত যদি বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে একটা ঐক্যমত্য পৌঁছাতে পারত। তা যেহেতু করেনি বিএনপি, সুতরাং বিএনপি একার পক্ষে জামাতের এই ফাঁদকে ভাঙা সম্ভব না। সম্ভব না হলে কি হবে, যে জয়ী হওয়ার পরেও বিএনপি জামাতকে সুপারসিড করে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। তাহলে বিএনপির পক্ষে কি করার উচিত? একটাই মাত্র পথ আছে, হয় পিছিয়ে আসা, নতুবা এই যে জামাতের যে ফাঁদ পাতা সেই ফাঁদটাকে ভাঙার চেষ্টা করা, সরকারকে ডিরেক্টলি চার্জ করা, নির্বাচন কমিশনকে চার্জ করা যে নির্বাচন ফেয়ার হচ্ছে না। তো ফেয়ার হচ্ছে না বলে আপনি চার্জ করে তো পারবেন না, আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে সরিয়ে নিতে হবে, আর কোনো ওয়ে নেই। আপনার কাছে কি মনে হয় বিএনপির হাইকমান্ডে এমন কোন আলাপ আলোচনা, এমন কোন প্রক্রিয়া তাদের কি আছে? প্রক্রিয়া আছে, সিদ্ধান্ত নেবে কিনা সেটি আমি নিশ্চিত না, প্রক্রিয়া আছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত এক সপ্তাহের কথাবার্তাতে এটা পরিষ্কার হয় যে তিনি ব্যাপারটাতে চিন্তিত। কিন্তু আমি এইটুকু আমার অনুমান যে তাদের ভিতরে এটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, এটা নিয়ে গবেষণা করা হয়, কিন্তু তারা যে সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না এই ব্যাপারটাই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শেষ পর্যন্ত। ওকে, বুঝতে পেরেছি যে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে আপনি দেখেন গত 2-3 দিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে যে কোনো মূল্যে তারা নির্বাচন করার জন্য, সংগঠিত করার জন্য তাদের প্রস্তুতি আছে, এটাকে ভন্ডুল করতে পারবে না। সো সেনাবাহিনীর অবস্থানটা যদি আরেকবার একটু পরিষ্কার করতেন। উনি আজ থেকে 3 মাস আগে বলেছিলেন যে প্রতিটি কেন্দ্রে মিনিমাম 5 জন করে সেনাবাহিনীর লোক থাকা দরকার। তো টোটাল করলে দাঁড়ায় যে বাংলাদেশে ওই সেনাবাহিনীর এই পরিমাণ সদস্য নেই। 1 লাখের বেশি সেনাবাহিনীর সদস্য ওয়াকারুজ্জামান সাহেব মোতায়েন করতে পারবেন না। আর 1 লাখ সেনাবাহিনীর সদস্য সারা বাংলাদেশে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেখানে দেওয়া হবে হচ্ছে আনসার এবং ভিডিপি, যাদের সংখ্যা সবচেয়ে বেশি, 2.5 লক্ষ, 2.5 থেকে 3 লক্ষ আনসার এবং ভিডিপি দেওয়া হবে, এবং এদের হাতে কোনো অস্ত্র থাকবে না। আনসার ভিডিপি থাকবে হচ্ছে নিরস্ত্র। তো এই নিরস্ত্র লোক 2.5 লাখ দিক আর আপনি 3 লাখ দিক, কিছু যায় আসে না তো। ওরা একটা সিভিলিয়ানের একটা অস্ত্রের সামনে একটা ভোট কেন্দ্রে যদি 40 জনও আনসার ভিডিপির লোক থাকে, কিচ্ছু যায় আসে না, রক্ষা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে সেনাপ্রধান যে বারবার করে বলছেন যে তিনি এটি বলছেন, তাকে বলতে হয় তাই বলা, কিন্তু ইতিহাস বলছে, বাস্তবিক ঘটনা যেটা বলছে, গত 1-1.5 বছরের ঘটনা যেটা বলছে, যে কোন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারেননি। যেটা তাদের দরকার, যেটা সরকারের কড়া নির্দেশ ছিল, শুধু সেইটাতে পেরেছেন, সেটা গোপালগঞ্জে। সেখানে তারা জনগণের উপরে চড়াও হয়ে সেখানে কোনো ওই কাউন্টার মব করতে দেননি। আওয়ামী লীগের লোকরা যে কাউন্টার মব করেছিল এনসিপি লোকদের উপরে, সেই কাউন্টার মবটা করতে দেননি। কিন্তু অন্য কোনো জায়গায় তাদের সামনে, চোখের সামনে দাঁড়িয়ে 32 ভাঙা হয়েছে 3 বার। তারা নির্বিকার দর্শক থেকে যে দাঁত খিলাল করেছে, কানে কাঠি দিয়ে বসে বসে সুশ্রী দিয়েছে, পান খেয়েছে, গল্প করেছে, নির্বিকার। তো এই ঘটনাগুলো তো দৃশ্যমান।
জি। তাই কি করে আপনি এত জোর দিয়ে বলেন যে যে কোনো মূল্যে এই ব্যাপারটা প্রতিহত করা হবে? দরকার নেই তো, কারণ তারা বুঝতে পারছে যে কারা ঘটনাটা ঘটাবে। তাদের পক্ষে যদি তারা থাকে তাহলে তো তারা তারা নিজেরাও চাচ্ছে সেটা, যে হ্যাঁ এই যে এরকম একটা ঘটনা ঘটুক। রাইট। এইবার আমি শেষ করব, আওয়ামী লীগ কি করছে? আমি শুনেছিলাম আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দিল্লিতে ডেকেছে, সেখানে তারা বেশ কিছু আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে। আপনার কোনো আমাদেরকে একটা ধারণা দিতে পারেন আওয়ামী লীগ দিল্লিতে কি করছে, নেতাদেরকে কেন তলব করা হয়েছে, কি সিদ্ধান্ত হলো? আওয়ামী লীগের সিদ্ধান্তগুলোতে জনগণের জন্য আশাবাদী হওয়ার মতন তেমন কোনো কিছু নেই, ঘটেনি। এই যে সিদ্ধান্তগুলো, এই যে মিটিং গুলো হয়েছে দিল্লিতে, বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অডিও বার্তা দিয়েছেন বা নেতাদের সাথে বসেছেন, এই বসাগুলোতে ভেতরে যে নতুন কোনো কিছু আসেনি। পুরনো যে সব কথাগুলো এসছে যে নির্বাচন বয়কট করবো আমরা নির্বাচন, আমাদের প্রার্থীরা, আমাদের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না। তো এই ভোট কেন্দ্রে যাবে না কথাটা কিন্তু সারা দেশে সমানভাবে প্রযোজ্য না। কোন কোন জায়গায় স্থানীয় নেতাদের মত হচ্ছে জামাতকে ঠেকাতে হলে ভোট কেন্দ্রে যেয়ে বিএনপিকে ভোট দিতে হবে। কোন কোন জায়গায় মত হচ্ছে যে বিএনপি জামাত কাউকে ভোট দেবো না, আমরা ভোট নষ্ট করে আসবো। কোন কোন জায়গায় মত হচ্ছে যে বিএনপি আমাদের এই অঞ্চলে বেশি টর্চার করেছে, সুতরাং বিএনপিকে ঠেকাতে গেলে জামাতকে ভোট দিতে হবে। এই যে পরস্পর বিরোধী যে বিভিন্ন মতবাদ যেগুলো আসছে, মতামত বিভিন্ন, এটা কেন্দ্রীয় ভাবে একটি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় ভাবে আসেনি যে 12 তারিখের ভোট নিয়ে কি করা হবে, আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা কি। আওয়ামী লীগের স্ট্র্যাটেজি এখানে একটাই জানি আমরা, সেটা হলো তারা ভোটে নেই, যেহেতু তারা বলছে যে আমরা যেহেতু ভোটে নেই, নৌকা যেহেতু ভোটে নেই, তাহলে ভোটও নেই, আমাদের কেউ ভোট কেন্দ্রে যাবে না। কিন্তু তারা এটাও কিন্তু জোর দিয়ে কোনো সমর্থককে বলেননি যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই বক্তব্যটা কিন্তু আসেনি। রাইট। উল্টা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা বিএনপির পক্ষে প্রচারে নেমেছে। হ্যাঁ, সেই কারণে আমি বললাম যে আওয়ামী লীগের এই সিদ্ধান্তগুলো আসলে জনগণকে আশাবাদী হওয়ার মতন কোনো ঘটনা, কোনো সুখবর দিচ্ছে না, আশাবাদ দিচ্ছে না। তারা নিজেরাই এখন পর্যন্ত নিশ্চিত না যে তারা কি করতে চায়। বুঝতে পেরেছি। আর একটি বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার যারা সঙ্গী সাথী, ধরেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তারা নাকি বিভিন্ন এখন খুব হতাশার কথা বলছেন, আর কদিন মাত্র আছেন, যদি তারা গণপরিষদই গঠন করে নির্বাচনের পরে। এই সমস্ত কথাগুলি তারা এখন তুলছেন কেন? সেটা কি তারা কোনো আলামতের ভিত্তিতে বলছেন? না, এটা তো মানুষ বলে না যে আমি আর কয়দিন আছি। হ্যাঁ, ছেলে মেয়েকে বলে না মানুষ, বুড়ো বয়স্ক মানুষরা ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে যে আমি তো আর বেশি দিন নাই, তোমরা তোমাদের ভবিষ্যৎ গুছায় নাও, তোমরা চাকরি বাকরি ঠিকঠাক করো, আমি তো এই আর কয়দিন মাত্র। কিন্তু ওই লোক যখন বলেন তখন ওই লোক নিজেও জানেন যে আরো 5 বছর বাঁচতে পারলে ভালো হইতো, তাই তো? তো এইটাই ব্যাপারটা হচ্ছে এইরকম, তারা নিজেরাও জানেন যে তারা 280 দিন মিনিমাম থাকবেন আরো। যদি হাঁ ভোটটাকে তারা জয়ী করাতে পারেন, হাঁ ভোট জয়ী হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশের ইতিহাসে না ভোট জয়ী করার জন্য কোনো ভোট হয়নি। আরিফা রহমান রুমা, কি দেখছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির ভূমিকাটা কি দেখছেন? ধন্যবাদ সুলতানা। আমার কাছে বিএনপি মনে হচ্ছে যে যে কোনো ভাবেই হোক, মানে তাকে যদি কান ধরে উঠবোস করিয়েও ক্ষমতায় বসানো যায়, তারা আসলে ক্ষমতা বসার জন্য মরিয়া হয়ে গিয়েছে এবং আসলে অনেক ধরনের অনেক ভুল করেছে। আপনি দেখেন, আমরা জানলাম যে ডিসেম্বরে নির্বাচন হবে, তারপর কি করলেন? মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন, নানা বাহানা করে, দেশের কোটি কোটি টাকা খরচ করে আসলে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে মিটিং করতে, তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে আসতে। তো উনি গেলেন এবং তারপরে নির্বাচনটা পিছিয়ে গেল। আচ্ছা, এরপর দেখেন, মানে ওনারাই আসলে এক এক ধরনের কথা বলছেন। এই যে গণভোটের পক্ষে বলেন, বিপক্ষে বলেন, বা জুলাই সনদ, পরে বলছেন যে আমরা সিগনেচার করেছি এক ধরনের বিষয়, এখন দেখছি আর এক ধরনের বিষয়। মানে শুরু থেকে কিন্তু জুলাই সনদের সেই স্বাক্ষর হবার দিন দেখলাম মহাসমারোহে গিয়েছেন তারা এবং স্যালুটও দিলেন মোহাম্মদ ইউনূসকে। স্যালুট দেওয়ার পরে যখন জুলাই সনদ পাবলিক হলো, সবাই দেখছে, তখন বলছে আমরা তো এখানে সিগনেচার করি নাই, তখন তো এটা ছিল না, এটা তো পরে অ্যাড করা হয়েছে। সো এবং আবার দেখবেন যে এক একজন নেতা এক একভাবে কথা বলছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে তারা আসলে কনফিউজড যে তারা আসলে কি করতে যাচ্ছে, কি করছে।
এবং আমি আমি এখনো ওরকমই ভাবছি বা দেখছি যে হয়তো তাদেরকে বোঝাচ্ছে যে মানে গণভোট হইলে যদি পক্ষে হয় তাহলে তোমাদের জন্য ক্ষমতা আসা সহজ হবে, সঙ্গে সঙ্গে সেদিকে ঝুঁকছে। আবার যদি কেউ বলে যে না এটা হচ্ছে না, মানে নিজেরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এবং আমি বুঝলাম না যে বিএনপির কি এরকম করুণ দশা হয়ে গেল কিনা, তাদের কি কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই এগুলো ভাবার মতন? কেউ এসে পুশ করছে, তাদেরকে ফিট করাচ্ছে, আর তারা সেগুলো গড়গড় করে বলে যাচ্ছে এরকম। জি, একদম নিশ্চিতভাবেই তারা কনফিউজড কিনা আমি জানি না, কিন্তু তাদের যে সিদ্ধান্তে কোনো ঠিক ঠিকানা নেই। গত 18 মাস ধরেই তো আমরা সেটি দেখেছি। এইবার রুমা একটা জিনিস বলুন তো, যে দেখুন সরকারের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি বিভাগকে কাজে লাগানো হয়েছে যে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা করছে, রাইট? এখন ইসি থেকে বলা হচ্ছে এটি দণ্ডনীয় অপরাধ। এমনকি প্রধান উপদেষ্টা নিজে পর্যন্ত হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাহলে কি ইসি প্রধান উপদেষ্টাকে দণ্ড দেবেন? প্রথমত গণভোটে আসি। আমরা তো এর আগে বাংলাদেশে 3টি গণভোট হয়েছে দেখছি। আমি আপনি দিতে পারি নাই, বয়স হয়নি আমাদের তখন। হ্যাঁ, এবং আমরা জানি যে গণভোটটা মানে কি, শুনতে কিন্তু খুব মানে বিরাট কিছু মনে হয় গণভোট। আসলে হচ্ছে প্রথম দুটির কথা বলি, 77 সালে আর একটা বোধহয় 85 সালে, রাইট? 85 তো, হ্যাঁ। তো এই 2 সালের যে গণভোট, তারা আসলে স্বৈর শাসক এবং আর্মি তারা নিজেদের ক্ষমতাকে এটা বৈধতা দেবার জন্য, এবং তারা বৈধতা দেবার জন্য গণভোটের নামে নাটক করেছিল। আসলে তো গণভোট বলতে কিছুই হয়নি, আমরা জানি। 77 সালে জিয়াউর রহমানের সময় হ্যাঁ ভোট পড়েছিলেন ছিল 94.9%। আবার গোপালগঞ্জের ভোট গেল কই? যাক, গোপালগঞ্জে একমাত্র জেলা তখন বাংলাদেশে যেখানে না ভোট বেশি পড়েছিল নাকি। আর হচ্ছে 1985 সালে সেখানেও কাছাকাছি 94.14% হ্যাঁ ভোট। তো আমার 85 সালেরটা মনে আছে, আমি তখন ছোট। রুমা একটু বলে নেই, কারণ এগুলি তো স্মৃতির তোমার স্মৃতিশক্তি অনেক ভালো। হারিয়ে যায়। 85 সালেরটা আমার মনে আছে, হেলিকপ্টার দিয়ে কাগজ না লিফলেট প্রচার করা হতো। আমরা ওই তখনকার সময় হেলিকপ্টার তো খুব বেশি একটা দেখা যেত না, তাই না? আমরা ওই হেলিকপ্টারের পিছে পিছে দৌড়ে ওই লিফলেট গুলি কুড়াতাম। না না, এবং মানে কার কত বেশি হলো, মানে কার আমাদের ইয়ে ছিল যে কার কাছে কতগুলা। এবং আমার মনে আছে যে গাছের উপরে পড়েছে, আমাদের এই চাচা টাচারা ইয়ে দিয়ে পেরে পেরে আমাদেরকে দিচ্ছে, মানে এটা উৎসব। হেলিকপ্টার দিয়ে কি পড়ছে, যাই হোক। আর একটা হচ্ছে লাস্টে যেটা, সেটা মানে পারফেক্ট ছিল, সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপক্ষে। ওকে, ঠিক আছে। তো এইবার হচ্ছে জুলাই সনদের পক্ষে বিপক্ষে। আপনি ফার্স্টে চিন্তা করেন যে মানে এরা কি কোশ্চেন ইয়ার তৈরি করতে পারে না? এতই খারাপ অবস্থা যে একটা প্রশ্ন তৈরি করতে পারছে না। 4টা হচ্ছে আপনার প্রশ্ন, মানে মতামত দিবেন 4টায়, মতামত দিচ্ছেন একটা আনসারে। তা আমি যদি 3টায় একমত থাকি, 1টায় দ্বিমত থাকি, তাহলে আমি কিভাবে আনসার দিব? মানে এটা নিয়ে তো আমি আপনি বুঝতে পারছি তাহলে এত, এবং এটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে। আলোচনা হবার পরে কিন্তু এটাকে ত্রুটি মুক্ত করা হয়নি। তার মানে যারা গণভোটের আয়োজন করতে চাচ্ছে বা গণভোটের পক্ষে বলছে, তারেক রহমানকে প্রশ্ন করা উচিত যে আচ্ছা, গণভোটে হ্যাঁ ভোট দিব, তো কিসে কিসে আমি হ্যাঁ ভোট দিব? আমার তো কোনোটাতে আপত্তি থাকতে পারে, সেখানে আমি কি লিখবো? মানে যারা প্রশ্নগুলো দিয়েছে, একগুচ্ছ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে একটা মাত্র আনসার দিয়ে রেখেছে, তারা তো নিজেরাই বুঝতে পারছে যে তারা একটা ত্রুটিপূর্ণ প্রশ্ন তৈরি করেছে, ত্রুটিপূর্ণ আসলে ব্যালট তৈরি করেছে, তারা নিজেরাই কিন্তু জানে, এবং তারপরে সেটা ছেড়ে দিয়েছে। কাজেই আমি আশঙ্কা করছি যে আসলে ব্যালটরে মানে ভর্তি করে, বাক্স ভর্তি করে পাঠানো হবে, তাতে আপনি হ্যাঁ দেন নাকি না দেন তারা এটা কেয়ার করে না। আর তারেক রহমানরা জানেন গণভোটের আর পক্ষে হোক বিপক্ষে হোক, পক্ষে তো তারা নিয়ে নিবেই, 180 দিন আবার গণপরিষদ কার্যকর থাকবে। হ্যাঁ, সো এত তাড়াতাড়ি মুক্তি মিলছে না। এবং তাদের এই যে ক্ষমতার উৎস, আপনি প্রথমে বলছিলেন যে এই ধরনের দুর্বৃত্তায়ন, এই ধরনের অন্যায় অপরাধ করবার এই যে সাহস, সেই শক্তির জায়গাটা আসলে বহির্বিশ্বের কোনো দেশ আর কি, এটা বাংলাদেশের জনগণ না। এবং তারেক রহমানের কাছে অনেকে এক্সপেক্ট করেছিল, যেহেতু তারা একটা মোটামুটি দ্বিতীয় পূর্ণ রাজনৈতিক দল বা প্রতিষ্ঠিত পূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশে, সো তাদের তো কিছু জনসম্পৃক্ততা আছে, এবং তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। এখন তারেক রহমান যদি চিন্তা করেন যে তিনি আবার ফিরে যাবেন, চলে যাবেন,
তাহলে আর কিছু বলার নেই। কিন্তু তার যারা নেতাকর্মীরা আছেন তাদের প্রতি তো সেই মমতার জায়গাটা থেকেও আজকে যে অন্যায় তারা সমর্থন করছেন, এবং আওয়ামী লীগকে বিহীন নির্বাচন, হ্যাঁ তারেক রহমান নিজেও ইন্টারভিউতে দেখলাম বলেছেন টাইম ম্যাগাজিনে যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না। তাহলে এই কথাটা উনি আজকে টাইম ম্যাগাজিনে বললেন যখন এই দল নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছিল, কার্যক্রম নিষিদ্ধ করার প্রক্রিয়া, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি নাই, শুনি নাই। এখন বলছেন তাহলে কি এই বলাটা কি ভোটারদের আকৃষ্ট করার জন্য কিনা? আওয়ামী লীগের যারা ভোটার আছেন তাদের, সেই দেশের মিনিমাম অর্ধেক মানুষ। তো এই মানে সব মিলে আসলে তারেক রহমান আমার কাছে মনে হচ্ছিল যে ফিরে এসেছেন। এখন তো উনি যথেষ্ট মানে বয়স হয়েছে, ম্যাচুরিটি হয়েছে, যে ভুল ভাল উনি করেছিলেন, যে অন্যায় উনি করেছিলেন তার জন্য শাস্তিও কিন্তু ওনাকে কম পেতে হয়নি। ওনাকে সেই মুচলেখা দিয়ে জীবনে রাজনীতি করবেন না এইভাবে কিন্তু দেশ ছাড়তে হয়েছিল সেই 2008 সালে, সেই নির্বাচনের আগে। তো তারপরে ফিরে এসেছেন এবং আসার পরে সেই ম্যাচুরিটি আমরা এক্সপেক্ট করেছিলাম। শুধু বয়সেই তো ম্যাচুরিটি হয় না, এই যে ঘাত প্রতিঘাতে মানুষ আসলে দিনে দিনে নিজেকে ম্যাচিউর করে, তো সেটা আসলে ওনার কাছ থেকে দেখতে পাচ্ছি না। সুলতানা, আপনার আনমিউট করতে হবে। জি সরি, গত 1.5 বছরে আমরা দেখেছি বিএনপি তার অবস্থান নানান ভাবে শিফট করেছে। আমরা বুঝতে পারি তারা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারা যেভাবে করে দ্বিচারিতা করে আসছে, মানে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত নিয়ে আসছে, এর ফলে এখন যে মেটিকুলাস ডিজাইনে নির্বাচনটি হতে যাচ্ছে, যদি হয়, স্টিল আমি শুরুতেই বলেছি 50-50 চান্স, সো সেখানে যদি হয়, বিএনপি মানে এত পুরনো একটি রাজনৈতিক দল, এতবার ক্ষমতায় থেকেছে, তারপর তারা কিভাবে করে বিশ্বাস করতে পারছে যে সত্যি ভালো একটা নির্বাচন হবে, মানুষ যেই নির্বাচনে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে? বিএনপি এখনো কিভাবে সেই ভরসাটা রাখছে? মানে এখানে তার রাজনৈতিক দর্শনটা কি বলে মনে হয় আওয়ামী লীগের চোখে যদি দেখি? আমার কাছে মনে হচ্ছে যে তাদের আসলে আর কিছু করার উপায় নেই, এরকম একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। যে কারণ আপনি দেখেন না যে চেঞ্জ হওয়ার যে প্রবণতাটা, হ্যাঁ কোনো একটা জায়গায় কিন্তু স্থির থাকতে পারছেন না, সেই চেঞ্জ হওয়ার একটা বিষয়, এখন একটা বলছেন একটু পর একটা বলছেন, এরকম। ওই যে বললাম যে তারা তাদের মতো করে, আমার কাছে মনে হচ্ছে বিএনপি এবং জামাত দুইটি দলকে, হয়তো দুইটি কোনো বৃহৎ রাষ্ট্র, তারা মনে হচ্ছে যে তাদের প্রেসক্রিপশনে চলছে। আমার কাছে মনে হচ্ছে না যে তারা নিজেদের বুদ্ধিতে চলছেন। মোহাম্মদ ইউনূসের তো আমরা জানি, তিনি তো আসলে বাংলাদেশের সন্তানই মনে হয় না তার আচার আচরণে। উনি যা করলেন বাংলাদেশের ক্ষতি, এটা ইতিপূর্বে কেউ কখনো করেনি। একদম মানে বাংলাদেশের জন্ম যার একটা মানুষ এরকম দেশদ্রোহী কেমন করে হয়, এটা ইউনূস কিন্তু একটা এক্সাম্পল। আমরা যেমন নাই কি বলে রুমা একটা জিনিস একটু বলুন তো। দেখুন, আপনি যেহেতু ডক্টর ইউনূসের কথা বললেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশের মতো বাংলাদেশ হচ্ছে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। তো ওনার কথাটা শুনে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু আমার মনে হয়েছে, আমার মনে যে প্রশ্নটা এসেছে, তার সঙ্গে কেউ জালিয়াতি করেছে। হ্যাঁ, মানে তার সঙ্গে কে জালিয়াতি করলো একটু বলুন তো, এটা মনে হয়েছে কিনা আপনাদের? আসলে ওনার যে বড় জালিয়াত বাংলাদেশের 18 কোটি বা তার চেয়ে বেশি মানুষের মধ্যে কার একজনও কি আছে কিনা, উনি তো শিশু থেকেই জালিয়াত। উনি সেই পত্রিকা, সেই ছোটবেলায় যে পত্রিকা লাইব্রেরিতে, আপনি এই গল্পটা জানেন তো না? হ্যাঁ, সে লাইব্রেরিতে যে দেখেছে যে একজন কোশ্চেনের আনসার দিয়ে, কুইজের আনসার দিয়ে জিতেছে, তো সে সারা বছর পত্রিকা ফ্রি পাবে। উনি সঙ্গে সঙ্গে সেখানে চিঠি লিখলেন যে আমার ঠিকানা বদল হয়েছে বলে ওনার নিজের ঠিকানা দিলেন। মানে এত বড় ফ্রড এই বাচ্চা বয়স থেকে। এবং আমরা দেখেছি যে মানে প্রথমে এসে বলছেন সাংবাদিকদের যে আপনাদেরই তো বলছেন যে যা খুশিতে আপনারা লিখতে পারবেন, মন ভরে লিখুন। আমরা দেখলাম ওনাকে এই ক্ষমতা আনার জন্য যারা যারা উদ্গ্রীব ছিল বা স্বাগত জানিয়েছিলেন, তারা এখন জেলে, কেউ জেল থেকে সদ্য মুক্তি পেয়েছেন। এই আওয়ামী লীগ সরকারের সময় তারা কেউ জেলে যান নাই আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য। তো এই ধরনের শুরু। এরপর খুব রাগ ঢং, আমার কথা না শুনলে কিন্তু আমি ক্ষমতায় থাকবো না। এই যে তারপর দেশের মানুষ এত করে বলছে বাবা তুমি যাও যাও যাও, নড়ার নামটি পর্যন্ত নাই।
বোঝেন যে একটা রুমা আমি বলছি কি, ধরেন এই সময়ে এসে উনি যখন জালিয়াতির কথা বলেন, পুরো একটা 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 তিনি তো এখন এই মুহূর্তে সরকার প্রধান, সত্যি হলেও তিনি তো এটা বলতে পারেন না, তাই না, দায়িত্ববোধের জায়গা থেকে, কারণ তার এই সুলতান আপনি কি ফার্স্ট শুনলেন উনি যে আগে ইতালি গেল, ইতালি যে আমাদেরকে বলে আসলো না, তখনও তো ওটাই বলে এসছেন যে আমরা এরকম ভুয়া ভিসা করি, আমরা এরকম যে জোর চুরি করি, চুরি চামারি করি, মানে ইতালিতে এটা যে আসেন না অন্যান্য দেশের কাছে যখন পৌঁছাবে তখন সেই এরই মধ্যে আমাদের পাসপোর্ট নেমে গেছে অনেক নিচে, অনেক রকম ক্ষতির মধ্যে আমরা ভিসা বন্ধ হয়েছে, বিভিন্ন দেশে ভিসা বন্ধ। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি ব্যক্তিগতভাবে ওনাকে কেউ কোনো প্রতিশ্রুতি দিয়েছিল কিনা, কোনো পরিকল্পনা ছিল কিনা, যেটি বাস্তবায়িত হচ্ছে না, এরকম কি কখনো মনে হয়েছে কিনা, যে না, আমার কারণে কাছে মনে হয় না বাংলাদেশের কেউ ওনার সঙ্গে জালিয়াতি করেছে এবং জালিয়াতি করে ওনার সঙ্গে টিকে থাকতে পারবে, এটা ইম্পসিবল। ব্যক্তি না, আমি বলছি এই রাজনৈতিক টার্মোয়েলের মধ্যে ধরেন জামাতের সঙ্গে তার কি ধরনের বুঝতে পারছি তার পক্ষে আছে। না না না, আমরা তো এখনো দেখছি তার পক্ষে আছে, তারা আছে বলেই তো সে ক্ষমতায় আছে। আপনি যাদেরকে বলবেন জালিয়াতির প্রশ্ন, আপনি যদি জলপাইওয়ালাদেরকেও বলেন অথবা আপনি যদি জামাতিদেরকে বলেন, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি এই ইউনূস কার সমর্থনে আছে বাংলাদেশে এখন। আমাদের জলপাই ভাইরা যদি পিছনে না থাকতো উনি তো ক্ষমতা দখলই করতে পারতেন না। পুরো প্রক্রিয়া তো তারা তৈরি করে দিয়েছে। ৩রা আগস্ট ২০২৪ সালে ৩রা আগস্ট। রুমা আপনি আরেকটুখানি গভীরে চিন্তা করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বললেন যে বাংলাদেশকে জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তার দুদিন পরই আলী রিয়াজ ঘোষণা করলেন যে গণপরিষদ গঠন হবে, তারপরে গিয়ে যারা নির্বাচিত হবে বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। মানে কি, মানে আশ্বস্ত করা হচ্ছিল না না আমরা কোনো জালিয়াতি করিনি, নির্বাচনের পরেও আপনি ক্ষমতায় থাকবেন, আপনিই থাকবেন। ব্যাপারটা কি, আমার কাছে তো এরকমই ফিল হয়েছে। না, ওটাও হতে পারে যে যাদের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে দেশে নিয়ে আসার জন্য, হ্যাঁ দেশে নিয়ে আসা হলো, যদিও বা হাদিকে মেরে ফেলে সেই দেশে আসাও ব্যাহত করার চেষ্টা করা হয়েছিল, তো তাদের ভিতরে কোন রকম কথা হয়েছে, তারা বলছে যে কি ব্যাপার আবার 180 দিন কেন, ওকে সেখানে উনি আনসার দিয়েছেন এবং তারপরে তারা আবার গণভোটের পক্ষে বলছে। অসম্ভব কিছু না। আমি তো বলছি যে বিএনপি যদি কাউকে পা ধরে বসে থাকতে হয় বা নিজেদের প্রকাশ্যে 18 কোটি মানুষের সামনে কান ধরে উদ্বোস করতে হয়, তো তারা এখন তাই করবে ক্ষমতায় যাবার জন্য। কারণ বিএনপি কিন্তু এখন কনফিডেন্ট না যে তারা ক্ষমতায় যাচ্ছে, তারা কিন্তু কনফিউজড এবং তারা একটু ভয় আছে। আপনার কি মনে হয় বিএনপি শেষ পর্যন্ত ধরেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এই যে নির্বাচনে থাকার যে অবস্থান, এখানে দৃঢ় থাকতে পারবেন নাকি তারা? আমার কাছে এখনো, যদিও বা ফেব্রুয়ারি প্রায় চলে আসলো, মানে আমার কাছে এখনো নির্বাচন হবেই, আমার কাছে এই আলামত আমি দেখছি না। এবং সুলতানা, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার কথা জানি, বিভিন্ন জেলার, যে সেখানে নির্বাচনের ন্যূনতম কোনো হাওয়া নাই। নির্বাচনে কি হয়, মাত্র কয়দিন আছে বাকি, হুলস্থুল হয়ে যাবে না, কোনো প্রচারণা না, কিছু না, ওরকম কোনো কিছুই চোখে পড়ছে না। আমি একটা গোয়েন্দা প্রতিবেদনের কথা শুনেছি, সেখানে বলা হয়েছে যে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, আরো একটা জেলা বোধহয় ওখানে আশেপাশে কোন একটা জেলা, 4টি জেলার কথা যেখানে ভোট নেওয়া সম্ভব নয় বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। মানে এই এলাকায় এই 4টা জেলায় শরীয়তপুর, গোপালগঞ্জ কাটতে পারবে না, তাই বলেন? মানে ভোট কাটতে পারবে না, মানে ভোট মানে অনুষ্ঠানের জন্য যে আয়োজন সেটাই তাদের পক্ষে করা সম্ভব নয়। আর এর বাইরে বিভিন্ন জেলায় জেলায় তো মারামারি, কাটাকাটি এগুলো তো আছেই, কিন্তু ওই 4টি জেলায় ভোট গ্রহণ করা প্রায় অসম্ভব, এমন একটি গোয়েন্দা প্রতিবেদন দেয়া হয়েছে। ভোট কি আসলে গ্রহণ করা হবে, মানে এটা হচ্ছে বড় প্রশ্ন। শুধু গোপালগঞ্জ বা 4টা জেলার জন্য না, সারা বাংলাদেশে কি ভোট গ্রহণ করা হবে, নাকি বাক্স মানে ব্যালট ভর্তি বাক্স কেন্দ্রে পাঠানো হবে? হ্যাঁ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর আদৌ নির্বাচন হবে কিনা, কারণ ইউনূস যেই চরিত্র তার, বা এই আলী রিয়াজরা, তারা খুব ভালো করেই জানে যে এই ক্ষমতার দণ্ড তাদের হাতে না থাকলে তারা কি হবে রাস্তাঘাটে। এই ইউএসএ আসলেও আমরা তো দেখেছি যখন ইউনূস তার পরিষদ আসলো কিভাবে ডিম টিম ছোড়া হয়েছে, মানে এতটা ঘৃণা, সে ঘৃণা তো কমে নাই, কমার মতো কোনো কাজ তারা করে নাই, ঘৃণা দিনে দিনে বাড়ছে। তো তারা যতদিন পারে, এই কারণে কিন্তু শুধু আমি না, দেশের অনেক মানুষই কনফিউজ যে আদৌ আসলে নির্বাচন হবে কিনা, হাদির মতো করে আর কাউকে কোনো হাদি তৈরি করা হবে কিনা, নতুন কোনো হাদি
টার্গেট করে তৈরি করা হবে কিনা নির্বাচনটাকে বানচাল করার জন্য, এটাও কিন্তু আমার মনে হচ্ছে। এবং রুমা, এমনিতে এমনিতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, বিএনপি এবং জামায়াত। আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। আমি বলি সুলতানা, আওয়ামী লীগের কথা বলছেন কেন? এখানে শুধু আওয়ামী লীগ কি একাই শুধু দেশপ্রেমিক? দেশ রক্ষার দায়িত্ব শুধুই কি আওয়ামী লীগের? 1971 স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, ফাইন। 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, ভারত আমাদের সাথে ছিল। কিন্তু এখন আপনি চিন্তা করেন যে যে পরিমাণ অত্যাচার, অবিচার, খুন খারাপি আওয়ামী লীগের নেতাকর্মীর উপর করা হয়েছে, সেখানে সচেতন দেশবাসী বা সচেতন মানুষ হিসেবে যারা যখন লাল হয়েছিলেন, এখন কনফিউজ, বুঝতে পেরেছেন, তাদেরকে কিন্তু আমরা ওভাবে এগিয়ে আসতে দেখিনি। এখন অনেকে মুখে কলুপ এটে আছেন। হ্যাঁ, এই আমার আপনার বান্ধবী সামিনা লুৎফা একটু গোস্বা হয়েছেন তাদেরকে বেশ্যা বলার জন্য। হ্যাঁ, একটু দেখলাম। তো উনি একটা মন্তব্য করেছেন, আপনি হয়তো জানেন যে, আমি সরি, তাদেরকে আমি আমার আর বন্ধু বলে স্বীকার করি না, তাদেরকে আমার আর বান্ধবী বলবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীরা যদি ওটা হয়, তাহলে শিক্ষক যারা আছেন তারা তার মাসি, ব্যাপারটা তো ওরকমই। তো এই মাসি যারা তাদেরকে বলছে, তাদেরকে তো ওনারাই আদর আপ্যায়ন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। আচ্ছা, তো তারপরে আসি যে শুধু আওয়ামী লীগ না, যে কোনো সচেতন মানুষ যার ভিতরে ন্যূনতম দেশপ্রেম আছে এবং যিনি মনে করেন 24 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটে চলেছে সেটি অন্যায়, সেটি দুর্নীতি, মহা দুর্নীতি, যা কিছু ভালো না, তাহলে কিন্তু তাকে অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এই ভোট যদি হয়, এই ভোট হবে হচ্ছে সে অন্যায়টাকে বৈধতা দেয়া। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কি সেটা উচিত হবে কিনা? সবাইকে কিন্তু লাঠি হাতে যুদ্ধ করতে হয় না, অস্ত্র হাতে যুদ্ধ করতে হয় না। যুদ্ধে অংশগ্রহণের আরো অনেক ধরনের প্রক্রিয়া থাকে। এখন একটা বড় প্রক্রিয়া আপনার হাতে এসে পড়েছে এবং খুবই সহজ, আপনার একটু পরিশ্রম করতে হবে না, আপনি ভোট কেন্দ্রে যাবেন না, দ্যাটস ইট, আপনি বাড়িতে বসে থাকুন। রুমা, এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছিল, লকডাউন কর্মসূচি। সেটি কিন্তু বেশ সফল হয়েছে, কারণ সেটাও এরকম বিনা পরিশ্রমে, বিনা ঝুঁকিতে কর্মসূচিতে ছিল, মানুষ ঘর থেকে বের হয়নি, একটা জবাব তারা দিয়ে দিয়েছিল। তো এরকম জবাব বাংলাদেশের মানুষ এবারও দেবে, আপনারা কি সেই প্রত্যাশা রাখেন? আমি রাখি এই কারণেই যে মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে। হ্যাঁ, ওইভাবে ভয়েস রেজ করছে না অনেকে, কিন্তু অনেকে আবার ভয়েস রেজ করতে শুরু করেছে। আমরা 5 আগস্ট, 10 আগস্ট, 15 আগস্টও যাদেরকে দেখেছি ইউনূসকে স্বাগত জানিয়েছেন। যে আমি যদি আনিস আলমগীরের কথা বলি, আমি যদি মনজুর হাসান পান্না ভাইয়ের কথা বলি, আমি যদি সেই আমাদের মানে আরো মাসুদ ভাই কথা বলি, বা আর বাকি যারা আছেন, প্রত্যেকেই তো, হ্যাঁ মাসুদ কামাল, প্রত্যেকেই তো স্বাগত জানিয়েছিলেন। তো তারা কিন্তু বুঝতে পেরেছেন এবং অনবরত ইউনূসের এই অবৈধ সরকারের সমালোচনা করে চলেছেন। জেল পর্যন্ত কেটে এসেছেন, জেল কেটে এসেও কিন্তু বিরত হন নাই, কারাভোগ করার পরও তাদেরকে নিবৃত রাখা যায় নাই। তো এই মানুষগুলো কথা বলছেন, বাকিরা নন কেন? বাকিদেরও কথা বলতে হবে, এখানে লজ্জার কিছু নাই, আমরা তো ভুল করতেই পারি। আমি বুঝতে পেরেছি। আরেকটা জিনিস আমি শেষ করব, সময় প্রায় দ্রুত শেষ হয়ে আসছে। সেটি হচ্ছে আওয়ামী লীগ আসলে কি করছে। তাদের ধরেন, ঠিক আছে, এই সরকার মানে সীমাহীন অন্যায়, দুর্নীতি, অপরাধ তারা করেছে। সেই অপরাধ দেশে, বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে করেছে। আওয়ামী লীগের কি নিজেদের কোনো সংশোধনী আছে কিনা? সংশোধনী বলতে ধরেন 24-এ তারা কি করেছে, তাদের এই এই আন্দোলন মোকাবেলায় তাদের দূরদর্শিতার ঘাটতি ছিল যেগুলো, করেছে কিনা? তাদের ভেতরে থেকে জামায়াত যে এত বড় ডালপালা প্রসারিত করে শাখা প্রশাখা বাড়িয়েছে, এক একটা মহিরুও হয়েছে, এবং তার পেছনে আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রীদের, বড় বড় নেতাদের যে মদত ছিল, পৃষ্ঠপোষকতা ছিল, সেই জায়গাগুলো কি আওয়ামী লীগ চিহ্নিত করতে পেরেছে? আওয়ামী লীগ একটা গণমানুষের দল, সেই গণমানুষের দলকে গণমানুষের কাছে ফিরে যাওয়ার জন্য তারা তো কি ন্যূনতম কোনো প্রস্তুতি এ পর্যন্ত নিয়েছে? আমি আসলে অন্যদের কথা জানি না, শুধু আমি আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনারটা দেখছি। উনি একদম তৃণমূলের সঙ্গে কথা বলছেন প্রতিটা সংসদীয় আসনে। সুলতানা, আপনার নিশ্চয়ই মনে আছে কুষ্টিয়ার একটা নিউজ, মানে কুষ্টিয়ার পরপর 2 বার জামায়াতের নেতৃবৃন্দ আওয়ামী লীগে জয়েন করলেন।
হানিফ ভাইয়ের নেতৃত্বে, হ্যাঁ, হানিফ ভাইয়ের কাছে। তো জামায়াত হচ্ছে একটা আদর্শ ভিত্তিক দল, সে যে আদর্শই হোক না কেন, তারা যে মরলে শহীদ, বাঁচলে গাজী টাইপের রাজনীতি করে, তাই না? আপনি তাদেরকে কিভাবে দলে নিয়ে আসলেন? এবং আমি আপনার দেখেছি যে এই আজকে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে শিবিরে, তারাও ছাত্রলীগের আবডালে ছিল। আপনি যদি সার্জিস, হাসনাদের কথা বলেন, এদের চেয়ে বড় বঙ্গবন্ধু ভক্ত মনে হয় আর কেউ ছিল না। এই যে না চেনার বা এই যে স্রোতের সবাইকে দলে ভিড়িয়ে নেওয়ার, মানে এমন এমন একটা ব্যাপার ছিল যে মনে হয় কোনোদিনও আওয়ামী লীগ কখনো ক্ষমতা থেকে নামবে না, রিল্যাক্স বিন্দাস একটা মুডে ছিল। যার খেসারত আজকে শুধু আওয়ামী লীগকে না, সারা দেশবাসীকে দিতে হচ্ছে। আওয়ামী লীগ যদি এখান থেকে এখনো শিক্ষা না নেয় বা সেই তৃণমূলের কাছে বা সাধারণ মানুষ, আওয়ামী লীগ কিন্তু এই কনফারেন্স সেমিনারের দল না, আওয়ামী লীগ এনজিও ভিত্তিক কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ এই মানে এসি রুমে বসে জনসভা করার মতো কোনো দল না। আওয়ামী লীগ হচ্ছে একেবারেই খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কিশোর, যাদের মানে বন্ধু মানেই হচ্ছে আওয়ামী লীগ, যারা হাতের কাস্তে এবং লাঙল রেখে ৭১-এ হাতে অস্ত্র তুলে নিয়েছিল, সেই আওয়ামী লীগ, তারাই তো। সেখানে যদি ফিরে না যায় তাহলে খুবই দুঃখজনক এবং খুবই হতাশার। তবে আমি নিশ্চয়ই প্রত্যাশা আওয়ামী লীগ ছাড়া আর কার কাছে করবো বলেন, কারণ আপনার কিন্তু আর কোনো যাওয়ার জায়গা নাই। সো এটা আমাদের দল। ধরেন তারেক রহমানও যখন হ্যাঁ এর পক্ষে ভোট চায় গণভোটে, সো বাংলাদেশের সামনে তো আর কোনো কুল কিনারা নাই। একমাত্র আমরা দেখেছি আগে বলতো যে মুক্তিযুদ্ধের ঠিকাদার হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, এটা তো এখন সত্যি আসলেই বা আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে। জাতি তাদের যতই ভুল থাকুক না কেন, শেষ পর্যন্ত তারাই মুক্তিযুদ্ধের ঠিকাদার। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এই যে আপনি বললেন, দেখুন সেই জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের একেবারে তৃণমূল, গরিব, ভুখা, নাঙ্গা সাধারণ মানুষের রাজনৈতিক দল সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে। কিন্তু আপনি যদি দেখেন দলটির শীর্ষের নেতৃত্বে কারা রয়েছে, তারা তো এই ভুখা নাঙ্গা মানুষের প্রতিনিধি নয়। যাদেরকে মন্ত্রী মিনিস্টার বানানো হয়েছে তারা কারা? আপনি যদি সেই পরিসংখ্যান দেখেন, এই তৃণমূলের মানুষের কাছ থেকে কজনই বা আপনার এই সর্বোচ্চ পর্যায়ে এসেছে, কজনই বা মন্ত্রী এমপি হয়েছে, সেই জায়গাগুলো আওয়ামী লীগ অনুসন্ধান করে ভুলের জায়গাগুলো চিহ্নিত এই 18 মাসে এতটুকু করতে পেরেছে কিনা? এটা তাহলে তো আমার নিজের আসনের কথাও বলতে হবে। সুতরাং দুটো প্রসঙ্গ আনি। একটা হচ্ছে আর কত চুপ করে থাকবেন না, কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের ছাত্রলীগ করার নেতৃবৃন্দ পরবর্তীতে যুক্ত হয়েছিলেন, এটা ঠিক। ধরেন 24-এ আমাদের গোপালগঞ্জে 1 আসনে নৌকা প্রতীক মাত্র 10,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের আসনে 90% বেশি মানুষ বঙ্গবন্ধুকে মানে অন্ধের মতো ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এবং শেখ হাসিনা তাদের একমাত্র আস্থার ঠিকানা। মিনিমাম 90%, আমার মনে হয় আরো বেশি হবে, কম নাই চাইতে। তাহলে এই 50% লোক ভোটটা তাহলে কেন নৌকার বিপক্ষে দিল? এটা কিন্তু ছিল তাদের অভিমান, নেত্রীকে জানানো যে আপনি যেটা করছেন বছরের পর বছর এটা আমাদের ভালো লাগছে না। যেহেতু নেত্রীর কাছে তারা পৌঁছতে পারছেন না, তাদের ভয়েস যেতে পারছে না, বা গেলেও হয়তো কর্ণপাত করছে না এরা, সেই প্রতিফলন, সেই ক্ষোভের, দুঃখের, কষ্টের প্রতিফলন। তারা কিন্তু বিএনপি জামাত হয়ে যায়নি কেউ এখন পর্যন্ত, না, ওই যে নীরবে নিবৃত এরকম চুপ করে আছে। কিন্তু রেজাল্টের পরেও আমাদের আসলে ওই বোধোদয়টা হয়নি বলে আমাদের তখন যিনি নৌকা প্রতীকে বিজয় লাভ করেছিলেন, যাকে উনি এখন জেলে আছেন, খুবই খারাপ অবস্থায়, ওনার জন্য আসলে আমাদের মানে খুব অন্যায়ভাবে তাকে বন্দি করে রাখা হয়েছে এবং মিথ্যা মামলায় অবশ্যই। কিন্তু শুধু তো ওনার কারণেই মানুষ বিক্ষুব্ধ ছিলেন তা না, উনি এবং ওনার পরিষদের কারণে মানুষ বিক্ষুব্ধ ছিলেন, এটাই সত্যি। ওনার পরিবারের কারণে, ওনার আত্মীয় স্বজন বা ওনার যে পরিষদ ছিল, যে গ্রুপটা ছিল, ব্যক্তিগতভাবে আমারও ওনার প্রতি কোনো ক্ষোভ নেই, কর্নেল ফারুক খান। হ্যাঁ, তো সেই ওনাকে পরবর্তীতে মন্ত্রী করা হয়েছে। তো এই যে তার মানে কি, এই যে অর্ধেক সংখ্যক লোক 50% যারা তার বিপক্ষে ভোট দিয়েছিলেন, তাদেরকে কিন্তু তাদের যে ভয়েস, ওই ভয়েসটাকে কিন্তু মূল্যায়ন করা হয়নি, বরং অসম্মান করা হয়েছে। ডেকে কথা বলা যেত, কি হয়েছে জানা যেত, বোঝা যেত, কখনো কেউ এসে জিজ্ঞেস করেনি, কোনোদিনও না যে তোমাদের কিসের দুঃখ, কেন তোমরা এরকম করছো। মানে বললেও কিন্তু এত ভালোবাসে নেত্রীকে আমাদের এলাকার লোকজন যে ওটুকুন বললেও
হয় না যে আমরা যখন একটু চিৎকার করি, কান্নাকাটি করি, রাগ ক্ষোভটা কিন্তু কমে যায়। সেই মানে সেইটুকুন অ্যাটেনশন তারা কখনো পায়নি, সেটুকু নোটিস করা হয়নি। তো এই অবস্থা যদি থাকে প্রতিটা আসনে, আমি শুধু আমার আসনের কথা বলছি, এটা নিশ্চয়ই অন্যান্য আসনেও নিশ্চয়ই এরকম ঘটনা আছে। তো এই আমাদেরকে আসলে মানুষের কাছে ফিরে যেতে হবে একদম। কোনো সুলতানা, মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে, সারা বিশ্ব মানুষের হাতের মুঠোয়। অন্যান্য দেশে রাজনীতি কেমন করে চলে, আমরা যে আমরা এখন ইউএসএ আছি, আমরা জানি যে মানুষ কিভাবে কতখানি ভোটারদেরকে মূল্যায়ন করে। আর একটা কথা বলি সুলতানা, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশে যারা নেতৃস্থানীয় পর্যায়ে চলে যান, এই ধরনের এমপি যারা হন, সবার কথা বলছি না কিন্তু, আমি অনেক ভালো এমপি কে জানি যারা একদম এখন পর্যন্ত প্রতিদিন সারাক্ষণ দেশের তার সংসদীয় আসনের নেতাকর্মী বা সমর্থকদের সাথে কথা বলে যাচ্ছেন। তো সেখানে আমরা কি করব, যারা নেতা হবেন বা পলিটিক্স করবেন, তৃণমূল বা আমার যারা ভোটার, আপনার যারা ভোটারদের ভয়েস কিন্তু আপনাকে পৌঁছে দেওয়া হচ্ছে, আপনাকে দেয়া হচ্ছে, যেটা আপনি রেজ করতে পারেন পার্লামেন্টে যে, আপনার নিজের ভয়েস না কিন্তু। তার মানে কি, আপনার আর কি করা হয়, নেতার নিজের মতামতটা তার কর্মী সমর্থকদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাদেরকে জহুকুর জাহাপনা বলতে হয়। অথচ হওয়ার কথা ছিল উল্টো, কর্মী সমর্থকদের মতামত অনুযায়ী কিন্তু নেতা চলবেন, ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা। টু ওয়ে কমিউনিকেশন, সেটা তো বাংলাদেশে কোনো ক্ষেত্রেই নাই। ফিরতে হবে এখানে আসতে হবে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করছি। দেখুন, যে কোনো জায়গায় আপনার যখন একটা বড় ধরনের ব্যর্থতা আসে, যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন তারা আপনার জায়গা থেকে সরে যান, নতুন নেতৃত্ব বা নতুন প্রতিনিধি আসে, তাই না? এই যে 24 যে আওয়ামী লীগের যে পতন হলো, দল হিসেবে সাংগঠনিক কাঠামোর ভিত্তি করে আওয়ামী লীগ একটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটা আপনি নিশ্চয়ই স্বীকার করেন। হ্যাঁ, সেইখানে যারা দলের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রতিটি ব্যক্তি, তারা কি এখন পারেন না নিজের, যদি দলকে তারা সত্যি ভালোবাসেন তাহলে তাদের, ভালোবাসেন, এটা নিয়ে সন্দেহ নাই। তো আপনি যদি ভালোবাসেন তাহলে এই দলের উন্নয়নের জন্য, এই দলের যদি আপনি বাধা হয়ে থাকেন, আপনি কেন সরে যাচ্ছেন না? এই কথাটি আমি বলছি, আপনারা আবার ভেবেন না যে আমি শীর্ষ নেতৃত্ব বা শেখ হাসিনার প্রতি বলছি, কারণ শেখ হাসিনাকে তৃণমূল একমাত্র শেখ হাসিনাকেই গ্রহণ করে। শেখ হাসিনার প্রতি তাদের অগাধ বিশ্বাস, তাকে বাদ রেখে দলের পরবর্তী যে স্তর ছিলেন, যাদের দায়িত্ব ছিলেন, তারা তো ঘোষণা দিতে পারেন যে ঠিক আছে, এই যে ঘটনাটি ঘটেছে, আমরা অনেক দিন ধরে দলের দায়িত্বে ছিলাম, পুরো দায়িত্ব আমরা মাথায় পেতে নিয়ে আমরা পরবর্তী স্তরে যারা রয়েছেন তাদেরকে উপরে নিয়ে আসি, যারা সত্যি সত্যি দলের তৃণমূলের সঙ্গে কানেক্টেড তাদেরকে উপরে নেতৃত্বে নিয়ে আসি। এই কাজটা আপনি বলছেন তারা ভালোবাসেন দলকে, তাহলে এই কাজটি তারা করতে বিলম্ব করছেন কেন? তারা তো দলের উপদেষ্টা হয়েই থাকতে পারে। একটু আমি দ্বিমত করছি, সেটা কি যে নিয়ে আসেন ব্যাপারটা না, দলের প্রতিটা পর্যায়ে গণতন্ত্রকে আসলে স্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র আমি নির্বাচনের নামে দেশের জনগণের ভোটারদেরকে অন্তর্ভুক্তি করে এটাই গণতন্ত্র, তা না 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 রুমা, আপনি আমার কথাটাই বুঝতে পারেননি। আপনি কাউন্সিল করেন, আওয়ামী লীগ তো একমাত্র দল যারা কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন। এখন ধরেন ওবায়দুল কাদের, তিনি পরপর তিনবার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দলের কাউন্সিলে, তাই না? তো আওয়ামী লীগ তো একটা নিয়মতান্ত্রিক দল, তার কর্মীরাও কখনো তাদের সিনিয়র নেতাদের অসম্মানিত করে না দেখেই তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। তো এইটুকু বুঝতে কি তাদের রকেট সায়েন্স বুঝতে হয় যে তাদের কর্মীদেরকে, তাদের পরবর্তী যারা উঠে আসা দরকার, তাদেরকে জায়গা দেওয়া দরকার? না, এটা তো ঠিকই বলেছেন আপনি। এবং যার ফলে আওয়ামী লীগে আপনি দেখেন যে ছাত্রলীগের খুব ডাক সাইটে নেতারা, তাদেরকে আসলে কোথাও দেখা যায়নি, পরবর্তীতে আর দেখছি না। রুমা, আপনি আপনার পান্না ভাইয়ের কথা, আমি পান্না ভাইকে তো ব্যক্তিগতভাবে চিনতাম, তার মতো মানে নিখাত রাজনীতিবিদ, দলের জন্য তিনি কি না করেছেন। শেষ পর্যন্ত তার আগস্টে তার মৃত্যু পর্যন্ত হলো। পান্না ভাই কি পেয়েছিলেন? তার কি নেতৃত্বে কোনো ঘাটতি ছিল? তিনি তো ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন। এরকম ছাত্রলীগের কয়টা নেতা আজকে রাজনীতিতে উচ্চ পর্যায়ে আসতে পেরেছে?
বলুন আমাকে। এবং শুধু পান্না ভাই না, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে আমরা যাদেরকে দেখেছি যে মানে সেই ধরনের নেতৃত্ব যাদেরকে আমরা পরবর্তীতে আর কোথাও দেখি নাই। আপনি যদি লিয়াকত শিকদারের কথা বলেন, আপনি যদি মারুফা আক্তার পপির কথা বলেন, আপনি যদি বাহাদুর ব্যাপারীর কথা বলেন, আপনার তো দূরে যেতে হবে না, এটা তো আমাদের সমস্যা, আমাদের আমলে তারা ছিল, আমাদের সমসাময়িক তারা। হ্যাঁ, অজয় পাল খোকন, পঙ্কজ দেবনাথ মনে হয় তবু স্বেচ্ছাসেবক আছে, একটা এমপিটেন্ট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপর আপনি দেখেন বাহাদুর ব্যাপারী, আপনি যদি বলেন লিয়াকত শিকদার, মানে কোন ধরনের নেতা তারা, তাদের কি পরিমাণ জনসমর্থন বা কর্মী বান্ধব ব্যাপক। মারুফা আক্তার পপির কথা তো না বললেই নয়, যে এরকম পপি আপার জন্য খারাপই লাগে, কত এরকম এবং সৎ একটা মানুষ, এত সৎ। এবং হ্যাঁ, সবার কিন্তু সব ধরনের রাজনৈতিক প্যাটার্ন থাকবে না, এক একজনের কিন্তু এক একটা টাইপ। যেমন যদি প্রান্তিক জনপদের জন্য যদি বলি, মানুষকে একদম কমিউনিকেট করার জন্য, সো মারুফা আক্তার পপি যে সেই কত আপনি গায়ক গায়িকা নায়ক নায়িকা হ্যাঁ দল ভর্তি করলাম, সেটাই মহিলা এমপি বানালেন, আপনি পপি আপাকে একটা মন্ত্রী একটা এমপি দিতে পারলেন না? তার মতো ত্যাগী কর্মী নেতা কয়জন ছিল আওয়ামী লীগে? না, সেই এটা দেওয়ার কিছু না, মানে আপনাকে তো সেই নেতৃত্বর সেই স্কোপটা আপনাকে তাকে করে দিতে হবে, তাই না? মারুফা আক্তার পপি, তিনি তো সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্য, অবশ্যই অবশ্যই সংরক্ষিত আসনও তাকে দেওয়া হয়নি। আপনি কোথা থেকে গায়ক গায়িকা নায়ক নায়িকা জায়গা দিলেন কেন? তাহলে রাজনীতির চর্চাটা কোথা থেকে হবে? এবং কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে ছিল, আওয়ামী লীগ কি এই জায়গাগুলো আপনি বলছিলেন যে নোটিস করতে পেরেছে কিনা, আমার কাছে মনে হয় না যে খুব একটা পেরেছে। আরেকটি প্রশ্ন করি, আপনি শুরুতে বলছিলেন যে বিএনপির কোনো রিসার্চ টিম আছে কিনা, আওয়ামী লীগের কোনো রিসার্চ টিম আছে? আমরা দেখেছিলাম কি সিআরআই একটা করেছে, হ্যাঁ, শেষ পর্যন্ত তারা ওই কনসার্ট করে, তারা নাটক বানায়, সিনেমা করে, তাই না? না, এটা আসলে আমি বলি, এই মার্কিন যুক্তরাষ্ট্রে আসার আগে আমার তো এখানে আমার একদম হাতে কলমে অভিজ্ঞতা হয়েছে, বা আমি দেখেছি যে এখানে রিপাবলিকান বলেন বা ডেমোক্রেটদের বলেন, তাদের রিসার্চ টিমটা আসলে কিভাবে কাজ করে তাদের এটা। সো আমরা যদি বাংলাদেশ আওয়ামী লীগ এটা ধরি দেখি, তাহলে ওই পর্যায়ে না, ওরকমই না, বা ওই ধরনের কাজ পরবর্তীতে তাদের কারো বিরুদ্ধে অন্য ধরনের অভিযোগও উঠেছিল। আচ্ছা, তো এইসব তবু শুরু হয়েছিল তো সুলতানা, যে শুরু হয়েছিল যে হয়তো শুরু করলে অনেক ধরনের ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, সেখান থেকে আস্তে আস্তে হয়তো বা, তবে সিআরআর দু একটা ভালো কাজ কিন্তু আমি খুব বলি, আমি এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। যেমন ধরেন মানে বঙ্গবন্ধুকেই মানুষের মাঝে বাচ্চাদের ভেতরে ছড়িয়ে দেওয়ার জন্য একটা নভেল, একটা কার্টুন আকারে, হ্যাঁ, একটা নভেল উপন্যাস করেছিল, রাইট? আপনি দেখেছেন বোধহয়, আমার কাছেও আছে, আমরা বাচ্চারা খুব লাইক করে এটা। তো এই যে ছোটদের ভিতরে ছড়িয়ে দেওয়ার ছিল। আর না দেখুন আরিফা রহমান রুমা, একটি হচ্ছে কি রিসার্চ আসলে ওই অর্থে কতটা হয়েছে, এটা কি রিসার্চ? তারা তো বিভিন্ন রকম প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের কাজ হওয়ার কথা না, তাদের তো গবেষণা করার কথা। না, ওটা আসলে আমি জানি না, কারণ আমি যেহেতু এর সাথে সম্পৃক্ত ছিলাম। আপনি বলেন, আপনি আমেরিকাতে আছেন, এখানে রিপাবলিকান পার্টির বলেন ডেমোক্রেটিক পার্টির বলেন, প্রত্যেকের কত ধরনের রিসার্চ উইং আছে। এখানে একটা ব্যাপার বলি, বাংলাদেশে যেটা হয়, যেমন দেখেন দল আর সরকার মিলেমিশে একাকার থাকে, এই দেখা যাচ্ছে আমি সম্পাদক, আমি আবার মন্ত্রী। বাংলাদেশে এত ঘনবসতি এবং এত বেশি প্রবলেম, এই দুটো যদি আলাদা না করে, এটা আওয়ামী লীগ বিএনপি সবার জন্য বলছি, তাহলে আসলে কাজ করা খুবই ডিফিকাল্ট। আর একটা ব্যাপার বলি, এই যে রিসার্চ টিম বা রিসার্চ অর্গানাইজেশন, তাকেও কিন্তু স্বাধীনভাবে কাজ করার সুযোগটাও দিতে হবে, এখান থেকে কিন্তু সরকার থেকে আলাদা করি, কারণ না হলে তো আপনাকে সত্য সে বলতে পারবে না। আমি যদি মনে করি যে আমি নেত্রীকে এটা বললে জানালে নেত্রী হার্ট হবে, কষ্ট পাবেন, তো আমি যদি শুধু মনে করি যে ওনাকে হ্যাপি রাখাটাই হচ্ছে আমার একমাত্র কাজ, সো আমি সব মিথ্যা তথ্য দিয়ে তাকে হ্যাপি রাখার জন্য তার কাছে বানোয়ার তথ্য যদি উপস্থাপন করি, তাহলে তো আসলে কাজের কাজ কিছুই হলো না। এগুলো কিন্তু আমাদের আওয়ামী লীগের উচ্চ পদের সবাই তো সবচেয়ে বেশি প্রশংসা পছন্দ করেন, তারা না, কিন্তু যেমন এটা আমি জানি যে নেত্রীর কাছে এখনো মানুষজন কারো মানে সত্য ঘটনাটা তুলে ধরতে তারা একটু পায় যে না, আচ্ছা উনি হার্ট হবে, বা এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে, নাহলে মানুষ কেমন করে। আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি তাদের ভিতরে যে শিবির জামাত। আমি তো শুনেছি এখনো কলকাতায়
নেতাদের কাছে শিবিরের লোকেরা গুপ্ত হয়ে আছে এখন? এই যে একটা প্রশ্ন দেখেন, রুমাপা পলকের মন্ত্রণালয় আইসিটি ট্রেনিং করানো হয়েছে শিবিরের ছেলে মেয়েদের। হ্যাঁ, ট্রেনিং মানে কি, ওখানে যারা কাজ করতেন আমি শুনেছি যে অধিকাংশই শিবিরের, এবং আমি এখন যে আইসিটিতে তিনি তো শিবির ছিলেন, তিনি তো পলকের খুব কাছের লোক ছিলেন। শুধু তাই না, এই যে বলা হচ্ছে যে 1 লক্ষ নাকি সাইবার যোদ্ধা, তারা কই, সেই সাইবার যোদ্ধা কই? আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গাগুলি আওয়ামী লীগ কি কোনোভাবে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছে? সুলতান, আপনি ভুল জায়গায় বারবার প্রশ্ন করছেন। আমি আওয়ামী লীগের সমর্থন কর্মী একদম, কিন্তু যেহেতু নেতৃস্থানীয় আওয়ামী লীগের নেতাদেরকে প্রশ্ন করে তারা বলবে নেত্রী যা করবেন আমরা তাই মেনে নিচ্ছি। তাদের না, আপনাদের তো নেত্রীকে ফিট করেন, নেত্রীকে বলতে হবে। তাহলে নেত্রী আপনাদের রেখেছেন কেন? তাহলে তো নেত্রী একাই দলের একজন সদস্য, একজন সভাপতি, একজনই সবকিছু থাকতেন। যেহেতু আপনাদেরকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে, তো আপনাকে অবশ্যই কথাটা বলতে হবে। ভুল কিন্তু যে কোনো মানুষই করতে পারে। আজকে ভুল হয়েছে বলেই আজকে 5ই আগস্ট ঘটেছে।